সবাইকে স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্রে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ, দুর্দশা, আশা নিরাশার কথা। গেল বছর জুড়ে 10% বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল ছিল সাধারণ মানুষ। তার উপর এক ধাক্কায় বাড়ানো হলো শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট, বাড়ল আমদানি ও আবগারি শুল্ক। অর্থবছরের মাঝামাঝি কর বাড়ানোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এদিকে করের বোঝা কমানোর দাবিতে বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে ব্যবসায়ীরা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় পণ্য ও সেবায় শুল্ক, কর বৃদ্ধি, বাজারে কী প্রভাব। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বগুড়া থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আমি চট্টগ্রামে চলে যেতে চাই। চট্টগ্রামে মাহফুজুল হক শাহ, আপনার কাছে জানতে চাই, এই যেসব পণ্যের দাম বাড়লো, আপনার কাছ থেকে একটু জানতে চাই যেসব পণ্যের দাম বাড়লো একটু আপনি বলবেন এবং এর প্রভাব কি সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। সরকার হঠাৎ করে বেশ কিছু পণ্যের উপরে কর এবং ভ্যাট বাড়িয়ে দিয়েছে, যার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা এটার ফলে যে সমস্যাটা হচ্ছে সেটা আমরা তুলে ধরেছি এবং ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এরকম একটা সংকটকালীন অবস্থায় এই ধরনের একটা সিদ্ধান্ত আমাদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে ব্যবসায়ীদের জন্য। এবং সাথে সাথে ব্যবসায়ীরা যেই কর এবং ভ্যাটগুলি বর্তমান দিয়ে আসছে সে জায়গায় একটু বড় ধরনের আঘাত হিসেবে আমরা মনে করছি। তাহলে পরে আমাদের বক্তব্য হচ্ছে, সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, কর এবং ভ্যাটের যেই হার আছে সেটাকে যদি আমরা বাড়াই তাহলে ওনারা বেশি করে কর এবং ভ্যাট পাবে এবং জাতীয় রাজস্ব কোষাগারে অনেক টাকা জমা হবে। এই জায়গায় আমাদের যেটা বক্তব্য, আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, কর এবং ভ্যাট যারা আমরা দিয়ে আসছি রেগুলারলি, তাদের উপর বেশি চাপ না দিয়ে কর এবং ভ্যাটের আওতাগুলি বাড়ানোর জন্য বেশ কিছু সুপারিশ ইতিমধ্যেই আমরা এনবিআরকে দিয়েছি সে অনেক দিন থেকে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে এনবিআর এই বিষয়গুলো নিয়ে কর্ণপাত করতে চায় না। এখন আপনি নিজেও বলেছেন আমরা একটা মুদ্রাস্ফীতির হায়েস্ট লেভেলে কিন্তু বর্তমানে আছি। আর গত 5ই আগস্টের পর গত সরকারের যে অর্থনীতিকে বিশৃঙ্খল অবস্থায় রেখে যাওয়ার ফলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়ে আসছে, সেই সরকার যথাযথ চেষ্টা করছে অর্থনীতির গতিকে ফিরিয়ে আনার জন্য এবং ব্যবসায়ীদেরকে বিভিন্ন যে সমস্যাগুলির সম্মুখীন হয়ে আসছিল সেগুলিকে সুরাহা করার জন্য। আমরা সরকারকে আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন, এনবিআর এর প্রসঙ্গ যখন আপনি বলছেনই, এনবিআর বলছে যে নিত্যপণ্যের দাম বাড়বে না, অর্থাৎ নিত্যপণ্যের বাজারে তেমন প্রভাব পড়বে না, মানুষ এটাতে খুব একটা প্রভাবিত হবে না, অর্থাৎ সাধারণ মানুষ। কিন্তু যেসব পণ্যের দাম বাড়বে, আপনারা তো জানেন প্রায় 100 পণ্যের দাম আসলে বাড়ছে, এই পণ্যগুলোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কিংবা যারা ব্যবসায়ী তাদের উপরে কেমন প্রভাব পড়ছে? না, যে জায়গায় এই প্রশ্নটা এসছে এনবিআর এর পক্ষ থেকে এবং সরকারের বিভিন্ন মুখপাত্র যে বক্তব্যগুলি দিয়েছেন, আমরা খুব আশ্চর্য হয়েছি। এই জন্য ওনারা নিজেরা এইসব ব্যাপারে কতটুকু ওয়াকিবহাল আছে সেটা আমি জানি না, কেননা আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা অলরেডি এবং বিভিন্ন ধরনের আমাদের যে সংগঠন, সামাজিক সংগঠনগুলি আছে, বিভিন্ন আমাদের রাজনৈতিক সংগঠনগুলি আছে, যেমন আজকেও বিএনপির মহাসচিব মহোদয় প্রেস কনফারেন্সে এই বিষয়টা তুলে ধরেছেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন আমরা সাধারণ মানুষের সাথে যারা আছি, আমরা যেই ব্যবসা বাণিজ্যের সাথে যারা আছি, আমরা সব কিছু ব্যাখ্যা দিয়ে সরকারকে বুঝিয়ে দিয়েছি, সরকারের বিভিন্ন দপ্তরকে আমরা জানিয়ে দিয়েছি কিভাবে আমাদের এই সাধারণ মানুষের উপর এই বোঝাটা চাপিয়ে বসবে। তো সুতরাং এই জায়গায় আর কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা এগুলো ইম্পোজ করেছেন ওনারা কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে সরাসরি জড়িত নেই, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি জড়িত আছি এবং রাজনৈতিক দলগুলি জড়িত আছে, বিভিন্ন সেবামূলক সংগঠনগুলি জড়িত আছে, সেই হিসেবে সুশীল সমাজ জড়িত আছে, সেইভাবে কিন্তু আমরা বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। এখন ওনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের সাথে সরকারের বিভিন্ন যে এজেন্সিগুলি আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। কথা বলবো, আরেকজন অতিথি আমাদের সাথে আছেন, আমি একটু তার কাছে আসতে চাই। বগুড়া থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন আমাদের সাথে রয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে স্টেক
স্টেক হোল্ডারদের সাথে কি আলোচনা করা উচিত ছিল কিনা এই অধ্যাদেশ জারির আগে? জনগণ, সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, এরা এই বিষয়গুলো তারা বোঝেন। তারা দেখে যে জিনিসপত্রের দাম কেন বাড়লো, কেন আমি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আমাদের আয়ের চেয়ে ব্যয় কেন হচ্ছে। এখন যে ভ্যাটের বিষয়টা সম্প্রতিকালে যুক্ত হয়েছে, আমাদের কাছে একটি তথ্য এসেছে, মহার্ঘ ভাতার সঙ্গে যুক্ত হয়েছে বছরে 7,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। তো আমরা মনে করি আচ্ছা, সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা খুব স্পষ্টভাবে আপনাকে শুনতে পাচ্ছি না, অর্থাৎ আপনার কথা স্পষ্ট, দর্শকরাও শুনতে পাচ্ছেন না। আমরা দুজনের সাথে আবারও আলোচনায় ফিরতে চাই, তবে একটা বিরতির পর। মানচিত্রে কি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আরেকবার, দেখছেন মানচিত্র। মানচিত্রের আজকের বিষয় পণ্য ও সেবায় শুল্ক কর বৃদ্ধি, বাজারে কি প্রভাব। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বগুড়া থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ। এবার আমরা একটু শুরুতেই বগুড়ায় চলে যেতে চাই। হুমায়ুন ইসলাম তুহিন, আপনার কাছে যেতে চাই। আপনি একটু বলবেন যে, একটু সহজভাবেই জানতে চাই যে আসলে প্রভাবটা কিভাবে পড়ছে, আপনার অভিজ্ঞতা আসলে আপনি কেমন দেখছেন? জি, ধন্যবাদ। আমরা তো জেলা শহরে তৃণমূল পর্যায়ের সঙ্গে লোকজনের সঙ্গে আমরা সম্পৃক্ত এবং কাজকর্মের সাথে যুক্ত রয়েছি, এবং সাধারণ মানুষ ভ্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স এগুলো আসলে সাধারণ মানুষ বোঝে না। তারা দেখে বা দেখতে চায় যে তাদের জিনিসের দাম কেন বাড়লো, কি কারণে বাড়লো, এটাই তারা দেখে। এবং তারা ধারণা করে জিনিসের দাম বেড়ে গেলে, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে তাদের ভিতর এক ধরনের নেগেটিভ মানে আমরা দেখতে পাই যে, এবং তারা চিন্তা করে যে আমাদের কর্ম থেকে আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে যে 7,000 কোটি টাকা বছরে অতিরিক্ত দিতে হবে, এটা যদি ভ্যাটের বিকল্প হিসেবে অন্য কোনো উৎস থেকে যদি এই টাকাটাকে যদি সরকার ব্যবস্থা করলে, আমার মনে হয় যে এই যে একটা যে প্রভাকাণ্ডা শুরু হয়েছে বা একটা সারা দেশব্যাপী একটা অস্থিরতা শুরু হয়েছে, এই অস্থিরতা কাটানোর জন্য হলো এই সরকারকে আমি পরামর্শ দিব তারা আপাতত এই অবস্থান থেকে যেন তারা সরে অন্য কোনো বিকল্প পথ খুঁজতে পারে। এবং এর অনেক ধরনের বিকল্প হতে পারে। বিশেষ করে বিগত সরকারের সময় যারা পালিয়ে গেছে, তাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, তারা যদি সরকার যদি মনে করে যে তাদেরকে 1 মাসের নোটিশে যদি বলে যে আত্মসমর্পণ যদি তুমি না করো আদালতে, তাহলে তোমার সম্পদ বাজেয়াপ্ত হবে। এবং এর মধ্যে যে যারা প্রকৃত অপরাধী, তারা অবশ্যই তারা হয় আদালতে আসবে, না হলে তারা আত্মগোপনে চলে যাবে। এবং সেই ক্ষেত্রে সিআরপিসি যে ধারা আছে সে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে, এবং 7,000 কোটি টাকা বছরের যে আমরা যে টাকা যে বলা হচ্ছে যে অতিরিক্ত লাগে, আমার মনে হয় যে তাদের যে অর্থগুলো যেগুলো তারা লুকিয়ে রেখেছে এবং সম্পদগুলো যারা অর্জন করেছে, এই সম্পদ থেকেও আমরা এই টাকা অর্থ আমরা যদি তুলে নিয়ে আসতে পারি এবং সরকার এটাতে একটা সাফল্য যদি অর্জন করতে পারে এবং দেখাতে পারে, এবং এই ক্ষেত্রে এই সরকারের একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি আশা করছি আর কি। আচ্ছা, আপনি বিকল্পের কথা বলছিলেন, মানে বিকল্প কেমন হতে পারে? আপনার কি কোনো অভিজ্ঞতা কিংবা আপনি কি কিছু এই বিষয়ে বলতে চান? একটাই, এখন যারা বিগত দিনে যে পরিমাণ লুটপাট হয়েছে এবং তাদের কত পার্সেন্টকে আমরা আইনের আওতায় এনেছি, আমার মনে হয় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে যদি একটি দিক নির্দেশনা দেওয়া হয় যে 1 মাসের মধ্যে তোমরা হয় আত্মসমর্পণ করবে, না হলে তোমাদের সম্পদ বাজেয়াপ্ত হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এর মধ্যে যে আমরা খুব দ্রুত বিচার ও নিষ্পত্তি করতে হবে, এবং তাদের হাতে এখনো অনেক সম্পদ এবং অনেক টাকা পয়সা রয়ে গেছে, এবং এই বিকল্প খুঁজে আমরা টাকাগুলো তাদের বুঝতে পেরেছি। এবং নীতি নির্ধারকরাই এটা ঠিক করবেন আসলে বিকল্প কি হওয়া উচিত। তবে আপনার মন্তব্য ছিল ভালো, এবং আপনি যেটি বলেছিলেন যে সাধারণ মানুষ আসলেই ভ্যাট ট্যাক্স এসব বোঝে না। সাধারণ মানুষ খুব স্বাভাবিক জীবনযাপন করতে চায়, তারা খুব স্বাভাবিকভাবে তাদের নিত্যপণ্যের
জিনিসপত্রের যে দাম সেটি সহনীয় পর্যায়ে তারা কিনতে চায়। আমাদের আরেকজন অতিথি রয়েছেন মাহফুজুল হক শাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই। স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা উচিত ছিল কিনা সরকারের, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনজীবনে তেমন প্রভাব পড়বে না। আপনি কি আসলেই তাই মনে করছেন? জি, আমি যেটা মনে করছি সেটা হচ্ছে ব্যাড ট্যাক্স এগুলি প্রদান করে তাকে আমাদের বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন ওনারাই, এবং যারা বিশেষ করে আমাদের বিনিয়োগকারী যারা আছেন, শিল্প প্রতিষ্ঠানের মালিক যারা আছেন, বিভিন্ন ধরনের সেবামূলক ব্যবসার সাথে জড়িত আছেন, আমদানি রপ্তানির খাতে জড়িত আছেন। তো সুতরাং আমরা যেহেতু এই সমস্ত ব্যাড ট্যাক্স এগুলো আমরা প্রদান করে থাকি, তাহলে অবশ্যই আমাদের সাথে একটু কথা বলতেই হবে। তাহলে পরে আমরা সরকারকে সাজেস্ট করতে পারবো কি উপায়ে এই বর্তমান যেই হারে আমরা ব্যাট প্রদান করছি এর মাধ্যমে কি এফেক্ট আছে বাজারে, এবং যদি এর থেকে বাড়ানো হয় সেটার কি ইম্প্যাক্ট হবে, সেটাও আমরা সরকারকে বা এনবিআরকে আমরা বোঝাতে সক্ষম হব। সাথে সাথে আমরা মনে করতে পারি সরকারের ব্যাট ট্যাক্স অবশ্যই আমাদেরকে বাড়াতে হবে। বিশেষ করে সরকারের যে রাজস্ব খাতে যে ব্যয়গুলি আছে সেগুলি যদি আমাদেরকে খরচ করতে হয়, সে এইসব উৎস থেকে খরচ করতে হয়। অনেক সময় আমাদের বিভিন্ন সরকারের বিদেশি ঋণ এবং অন্যান্য যেই এগুলি খাত থেকে আমরা যে অর্থগুলি পেয়ে থাকি সেগুলি অনেক সীমিত হয়ে আসছে, সেটা আমরা বুঝতেছি। এইসব রাজস্ব খাতের এই অর্থগুলি দিয়ে দেশের সামগ্রিক কার্যবিধি সম্পন্ন করতে হয়, সাথে সাথে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হয়। এই জায়গায় আমি একটু বক্তব্য রাখবো, সেটা হচ্ছে আমার যেই অন্য সুজনের ভদ্রলোক যেটা বলেছেন ওনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। যদি আমরা এই মুহূর্তে আমাদের যে অপচয়গুলি আছে, যেই ঘুষ দুর্নীতির মাধ্যমে সরকারের টাকাগুলো কোষাগারে জমা না হয়ে নিজেরাই ভোগ করে আসছিল এবং এখনও ভোগ করছে, সেই আমাদের যেই আমলাতান্ত্রিক সিস্টেম আছে এই সিস্টেমে ঘুষ দুর্নীতি করার এখানে অনেক সুযোগ রয়ে গেছে। আমরা মনে করছি এগুলোকে রিফর্ম করে, যেহেতু আমাদের একটা রিফর্মের একটা চেষ্টা হচ্ছে, সরকার বিভিন্ন ধরনের কমিটি এখানে গঠন করেছেন, এর মাধ্যমে এগুলিকে যদি আমরা স্পিড আপ করতে পারি, এগুলি যদি আমরা একটা আধুনিক পর্যায়ে নিয়ে আসতে পারি, এবং বিশ্বের অন্যান্য যেই দেশগুলি এইসব রাজস্ব খাতে যেসব আধুনিক নিয়মকানুনগুলোকে ব্যবহার করছে সেগুলো যদি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের বর্তমানে যারা ব্যাড ট্যাক্স প্রদান করছি তাদের উপর চাপ না দিয়ে এই আওতাগুলি বাড়িয়ে এবং ব্যাড কালেকশনের বিভিন্ন খাতগুলিকে আরও সম্প্রসারিত করে এবং এই জায়গায় যে অপচয় দুর্নীতিগুলি আছে সেগুলিকে বন্ধ করে আমার মনে হয় সরকারের যেই ঘাটতিটা আছে সেটা পূরণ করা অবশ্যই সম্ভব। আচ্ছা, এই অধ্যাদেশ জারির পর একটু সহজভাবে বলবেন ব্যবসায়ীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? দেখুন ভাই, ব্যবসায়ীরা সম্মুখীন যেটা হচ্ছে, অলরেডি আমরা 10% প্লাস ইনফ্লেশনের মধ্যে আমরা আছি, মুদ্রাস্ফীতি আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু আছে। এখন দেখুন, এখন যেই জায়গায় আমাদের যে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে আমাদের গ্রাহকরা আছেন, আমাদের যে জনসাধারণ আছেন, ওনারা গিয়ে যে কোনো দোকান গেলে পরে, যে কোনো পণ্যে কিনতে গেলে পরে ওখানে গিয়ে বাড়তি দাম দিতে হয়। তখন ওই বেচারা সমস্যা যেটা পড়ে, তখন যেহেতু এটা একটা প্রচার হয়ে গেছে, এখানে 100টার মতো যে আইটেম আছে এগুলোকে আপনি সেপারেট করে দেখার এখানে কোনো সুযোগ নেই। টোটাল ব্যবস্থাপনাটাই হচ্ছে এমন, গুজবের মধ্যে গিয়েও কিন্তু অনেক দাম বেড়ে যায়, তাতে আমাদের সাধারণ মানুষজন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এর মাধ্যমে আমাদের বর্তমান যে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি, অত্যন্ত চৌকুশ এবং অত্যন্ত স্বনামধন্য যারা অর্থনীতিবিদরা এই সরকারের মধ্যে আছেন এবং সৎ ব্যক্তিরা আছেন, আমাদের নোবেল লরিয়েটের নেতৃত্বে কিন্তু আমাদের সরকার পরিচালিত হচ্ছে, সেটা একটা আমাদের গর্বের বিষয়। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, টোটাল যে গভর্নমেন্ট মেশিনারিটা আছে যেটা দুর্নীতিগ্রস্ত এবং সেকেলে যেই ব্যবস্থাটির মধ্য দিয়ে সরকার পরিচালিত হয়ে থাকে এখানে, সেটা কিন্তু এখন মাহফুজুল হক স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আবারও বগুড়ায় চলে আসতে চাই। বগুড়ায় রয়েছেন আমাদের আরেক অতিথি হুমায়ুন ইসলাম তুহিন। আপনার কাছে আরেকটু শেষে জানতে চাই যে আপনি তো একদম প্রান্তিক পর্যায়ে আপনি কাজ করেন সাধারণ মানুষদের নিয়ে, সাধারণ মানুষরা আসলে কি বলছেন এই বিষয়ে? আমি শুধু এটুকু বলতে চাচ্ছি, সাধারণ মানুষ ভ্যাট ট্যাক্স আগেও বলেছি, এখন বলছি, এরা বোঝে না। এরা বোঝে যে জিনিসের দাম বেড়ে গেল, আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল, এগুলো নিয়েই তারা এই সরকারকে এক ধরনের একটা চাপে পড়বে আমি আশঙ্কা করছি। আমার অনুরোধ থাকে যে কোনো মূল্যে অন্তত রমজানের আগে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার জন্য আমি বিশেষ করে আমি মনে করি এই সরকার অত্যন্ত জনপ্রিয় একটি সরকার এবং এই সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার যে কোনোভাবে হলেও এই সিদ্ধান্ত আপাতত তার বিকল্প কোনো
পথ তৈরি করে সরকার জনগণকে আস্থায় নিয়ে এসে এবং তাদের আগামী পরিকল্পনা অন্তত রমজানটাকে কেন্দ্র করে আমরা পুরো রমজান মাসটাকে যাতে আমরা স্বস্তিতে এবং বাজার নিয়ন্ত্রণ মনিটরিং এবং দুর্নীতি ঘুষ বাণিজ্য যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। জি, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রমজানের আগে যেন মানুষ সহনীয় একটা পর্যায়ে যেতে পারে, অর্থাৎ জিনিসপত্র যেন কিনতে পারে সহনীয় দাম অবস্থায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজুল হক শাহ, ধন্যবাদ হুমায়ুন ইসলাম তুহিন। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।